নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। কাজিরাঙায় আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে ব্রেকফাস্টের আগে ভাবলাম আমাদের রুমটার একটা ছোট্ট ট্যুর দিই। সামনে দেখলেন একটা লম্বা বারান্দা, সেখান থেকে পরপর প্রত্যেকটা রুম। একটু পুরনো আমলের রুমগুলো, কিন্তু সব ফেসিলিটি আছে। আর রুমে ঢোকার পর এই দিকটায় রয়েছে ব্যালকনি, আর প্রত্যেকটা ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ। একটা ইংরেজি আমলের ট্যুরিস্ট লজ, সকালবেলা পাখির কলতান, কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা বড় বড় গাছগুলো, এই যেন একটা অন্যরকম পরিবেশ। এই দিকটা হচ্ছে রুমের ওয়াশরুম। আমরা চলে এলাম নিচে, ভাবলাম নিচ থেকে একবার একটু দেখাই। অনেকটা পুরনো হয়ে গেছে, তাই আউটসাইডটা একটু মেনটেনেন্সের অভাব। তাতে কি, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। এবারে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে আমরা চলে এলাম বাইরেটায়। অরণ্যর সব থেকে অ্যাট্রাকশান হচ্ছে এই জায়গাটা। বিশাল বড় একটা জায়গা, যেখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে পার্ক, আর ওই যে দূরে দূরে রয়েছে ছোট ছোট কটেজ। প্রথমে ভেবেছিলাম আমরা কটেজ নেব, কিন্তু ঠান্ডার মধ্যে ডিনার বা ব্রেকফাস্ট করতে আসাটা বেশ কষ্টের, তাই আমরা কটেজটা আর নিইনি। অরণ্য যেমন নাম, তেমন গাছ গাছালিতে ভর্তি। কোনো কোনো গাছ নতুন, কোনো কোনো বা বিশাল পুরনো। আর এই যে ঋষি গাছের মধ্যে পাখি দেখবে বলে ওর বাবার দেওয়া লাস্ট ইয়ারের গিফটটা, জন্মদিনের, বার করেছে। সেটা দিয়ে পাখি দেখার চেষ্টা চালাচ্ছে। খুব সুন্দর। কুয়াশায় ঢেকে থাকলেও এ যেন একটা অদ্ভুত মায়ামাখা পরিবেশ। ঠান্ডা কিন্তু বেশ। আমিও একটু ফাঁক পেয়েই ফটো সেশন করতে শুরু করে দিলাম। তারপরে গিয়ে পৌঁছলাম ব্রেকফাস্টের টেবিলে। লুচি, ছোলার ডাল, তার সাথে ডিমের অমলেট, এই দিয়েছিলাম। এই উইন্টার ভ্যাকেশনে আমার উদ্দেশ্যই ছিল খাওয়া দাওয়ার ব্যাপারে সমস্ত রুলটা ব্রেক করা। 22 তারিখ থেকে আমি ডায়েট একদম বন্ধ রেখেছি। যখন যেটা ইচ্ছে করেছে বাড়িতে বসেও আমি সেগুলো খেয়েছি, আর ঘুরতে এসেও আমি একদম রুল ব্রেক করেছি। খাওয়া শেষে বেরিয়ে পড়লাম। পৌঁছলাম অর্কিড গার্ডেন। বিগত 3 বারে এসে যে জায়গাগুলো আমরা কভার করতে পারিনি, এবারের প্রধান অবজেক্টিভ সেই জায়গাগুলি সবার আগে কভার করা। নমস্কার, গুড মর্নিং। নমস্কার। এরপর আরম্ভ করো, এটা প্রথম পারি না। নর্থ ইস্টের অন্যতম একটা বিশেষ জায়গা রাখে কাজিরাঙার এই অর্কিড গার্ডেন। এখানে এমন সব অর্কিডের কালেকশন দেখলাম যেগুলো একমাত্র এখানেই আছে, সব জায়গায় ভারতবর্ষের রাখা নেই। বিশ্বের সব থেকে দীর্ঘ যে অর্কিড, যেটা নাকি প্রায় 30-40 ফুট অবধি বড় হতে পারে, সেই রকম একটি অর্কিড, সেটাও আমরা এখানে দেখলাম। এই সেই অর্কিডটা। এর এখনও অবধি বয়স হয়েছে 7 থেকে 8 বছর। তবে এটা যখন 14-15 বছর বয়সে পৌঁছবে, তখন নাকি এরকম 30-40 ফুটের মতো বড় হবে। অর্কিড কালেকশন দেখতে দেখতে অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করলাম। এমন কিছু কালেকশন দেখলাম যেগুলোর নাম না জেনেই আমি নাগাল্যান্ডে কিন্তু রেখেছিলাম আমার ঘরে। যেমন এই পাতাবাহারটা, আমি ভাবতাম এগুলো সব পাতাবাহার, আর খুব সুন্দর লাগতো, নিয়ে নিতাম। অর্কিডের গার্ডেনটা দেখার পর আমরা চলে এলাম আসামের বিভিন্ন শিল্প এবং তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্রের মিউজিয়ামটা দেখতে। সবার প্রথম দেখলাম তাদের সিল্ক, তাদের শাড়ি না, মেখলা, এই সব কিছুর কালেকশন। বিভিন্ন ধরনের কাপড়ের, যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা পাই তাঁত, ছাপা, সিল্ক এটসেট্রা, ঠিক এখানেও পেলাম বিভিন্ন ধরনের কাপড়ের মেখলা চাদর। বিভিন্ন রকমের কালার, আর কি সুন্দর করে বোনা। এখানে বিভিন্ন ট্রাইব, যেমন মিসিং বা অন্যান্য ট্রাইবদের
ব্যবহৃত জিনিসপত্রগুলো খুব সুন্দর করে ডিসপ্লে করে সাজানো আছে। ট্রাইবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস, কোনোটা বা কাঠ, বাঁশ, কেন এই সব দিয়ে তৈরি, কোথাও বা বেতের ঝুড়ি, আর কি অপূর্ব করে ডিসপ্লে করে রাখা আছে। আসামের প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, যেমন এদের প্রকৃতি, তেমন এদের কালচার, তেমন সুন্দর এদের হাতের কাজ, এদের ব্যবহৃত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। এই যে কি সুন্দর সিংহাসন, যেখানে এরা ঠাকুর রেখে, এরা যে এই ঠাকুরকে যখন মানেন তাদের রেখে পুজো করে। সারা আসাম জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় স্থাপত্য শিল্পের নিদর্শন, মন্দিরের ছবি সব কিছুই সুন্দরভাবে ডিসপ্লে করা। ট্রাইবরা যে ধরনের অলংকার ব্যবহার করে সেটা মজার জিনিস লাগলো। কিভাবে এরা সুতো বনে, কিভাবে মেখলা তৈরি করে, সেগুলোর লাইভ ডিসপ্লেও রয়েছে। এই দিকে আমরা বেশ কিছুটা সময় কাটানোর পর চলে গেলাম আরও একটা দিকে। সেখানেও অন্যান্য ট্রাইবদের ব্যবহৃত জিনিসপত্র, হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্পের কাজ সবই রয়েছে। শিকারে যখন যায় তখন কি ইউজ করে, কিভাবে এরা বেতের জপা, তারপর হরাই, খঞ্জনি, কত ধরনের জিনিস। কাঁসা পেতলটা কিন্তু আসামে খুব ইউজ হয়। এখনও আমি লোকের বাড়িতে যখন ইনভিটেশন থাকে গেলে কাঁসার বাটি বা কাঁসার থালায় খেতে দেয়। সাপ যেহেতু এখানে প্রচণ্ড, সাপের বাঁশি, শিঙা, প্রত্যেকটা জিনিস কি যত্ন করে ডিসপ্লে করা আছে। টেরাকোটার কিছু কাজও আমরা দেখতে পেলাম। মাছ ধরার ছিপ থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি। এ কথা আমরা সকলেই জানি, সারা পৃথিবীতে ভারতবর্ষ, মেনলি আসাম আর তার সাথে নেপালে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। আর সব থেকে বেশি সংখ্যায় একশৃঙ্গ গন্ডার রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। তাই সারা পৃথিবী থেকে বহু মানুষ ছুটে আসে এখানে এই একশৃঙ্গ গন্ডার দেখবে বলে। আর আসাম জানে কি করে নিজের কালচার, নিজের শিল্প সবটা সুন্দরভাবে পৃথিবীর সামনে তুলে ধরা উচিত। ঠিক সেটাই করেছে। শুধুমাত্র ট্র্যাডিশন বা কালচার নয়, আসাম এই অর্কিড গার্ডেনের মধ্যে দিয়ে তাদের যে শিক্ষা, তাদের নলেজ, তাদের আতিথেয়তা করার যে প্রচেষ্টা, সবটা সুন্দরভাবে তুলে ধরেছে। আর দেখলাম বিহু বা অন্যান্য ট্রাইবসদের ডান্স। কি দারুণ অভিজ্ঞতা। যারা আমার আগে থেকে ফলো করছেন তারা হয়তো দেখে থাকবেন, আপার আসামে যখন থাকতাম জোরহাটে আমি রঙালী বিহুর সময় ওদের সাথে কিন্তু একটু নাচ করেছিলাম। দারুণ মন মাতানো এই বিহু নাচ, সত্যি আজও মন কেড়ে নেয়। আর ঋষি কিন্তু নিজের বদমাইশিতেই রয়েছে। তোমার পাইনাপেলটা একটু টেস্ট করতে পারি? হ্যাঁ, করবে। সামান্য একটু ব্রেক নিয়ে আবার আমরা কালচারাল প্রোগ্রাম দেখতে শুরু করলাম। একে বলে ভাওনা। লাস্টের দুটো প্রোগ্রাম ছিল মিসিং ট্রাইবের। খুব সুন্দর সময়টা কাটানোর পর আমরা চলে এলাম বোটিং করতে। এটা হলো ছিপ নৌকো, যেগুলো নিয়ে আসামের ট্রাইবরা মাছ ধরতে যায় নদীতে। এও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। তিনজনে উঠে পড়লাম, আর মাঝি কি সুন্দর দাঁড় টেনে নৌকো চালাচ্ছে। এরপরে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, দেখলাম
গরুর গাড়ি। আমি ছোটোবেলায় যখন বর্ধমান গেছিলাম ক্লাস 1-এ পড়তাম, তখন আমি গরুর গাড়ি চড়েছি। আর এখানেও একবার চড়লাম, ছেলেকেও চড়ালাম। তারপর লাঞ্চটা সেরে নিয়ে আমরা চলে এলাম সাফারিতে। কাজিরাঙায় 4টে জোন, একটা ইস্টার্ন, একটা ওয়েস্টার্ন, একটা কোহরা বা সেন্ট্রাল, আর একটা হচ্ছে আগারটলি। আগারটলিতে মেনলি বোট হয়, বোটে করে একটা সাফারি হয় শুধু বার্ড দেখার জন্য। আর সব থেকে বেশি অ্যানিম্যাল সাইটিং হয়ে থাকে কোহরাতে। 4বারই আমরা কোহরাতে বা সেন্ট্রালি করেছি। এই যে ছোট ছোট করে জায়গাগুলো, এখান থেকে দাঁড়িয়ে দূরের অ্যানিম্যাল ওয়াচ করা যায়। সব থেকে বেশি অ্যানিম্যাল সাইটিং হয় ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকটায়। এখন শীতটা পড়ছে, জন্তু জানোয়াররাও খুব একটা বেশি বাইরে আসে না। এবারে আমাদের ওই প্রচুর পরিমাণে অ্যানিম্যাল দেখাটা কিন্তু সম্ভব হয়নি। আমরা রাইনোও পেয়েছি, ওয়াটার বাফেলোও পেয়েছি, খুব দূর থেকে লক্ষ্য করে হাতি পেয়েছি, কয়েকটা সম ডিয়ারও পেয়েছি, চিতল হরিণ দেখতে পাইনি। আর কিছু যেমন স্টক, ঈগল, এগুলোও পেয়েছি। তবে প্রথমবার যখন ফেব্রুয়ারির এন্ডে এসেছিলাম, আমরা যে প্রচুর পরিমাণে অ্যানিমালস দেখতে পেয়েছিলাম, সেই সৌভাগ্যটা কোনোবারই হচ্ছে না। তবে এবারে যেটা পেলাম সেটা হচ্ছে প্রকৃতির বেশ কয়েকটা সুন্দর রূপ আমরা ক্যাপচার করতে পেরেছি। যেহেতু অ্যানিমাল দর্শন করতে পারছিলাম না, তাই নিজেদেরই খানিকটা করে ভিডিও রেখে নিলাম। আর এই যে আমি ঠিক বুঝলাম না জিপের একদম শেষের দিকেও সিটের তলায় বসে কিভাবে অ্যানিমাল সাইটিং করা যায়। তবুও ঋষি চেষ্টা করেছে আর কি ওখান থেকে অ্যানিমাল আইডেন্টিফাই করার। অ্যানিম্যাল যে বিগ 5 বলে কাজিরাঙায়, অ্যাকচুয়ালি বলা উচিত বিগ 6। এত জীব বেড়ে গেছে কাজিরাঙায়, এরাও মোটামুটি ওই জন্তু জানোয়ারের মতো, মানে সংখ্যায় প্রচুর জীব ঢুকছে কাজিরাঙায়। আর দূর থেকে দেখলে মনে হবে সারবদ্ধি হয়তো কোনো জন্তু জানোয়ার যাচ্ছে সবুজ রঙের। এখান থেকে আমরা সাভানাটা যখন দেখছিলাম দারুণ সুন্দর লাগলো। সব থেকে ভালো লাগলো আমার এবারে কাজিরাঙা থেকে ফেরার সময় যখন সানসেটটা দেখছিলাম। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় দূরে পাহাড়, তার সামনে জঙ্গল, আর আস্তে আস্তে সূর্য পাটে যাচ্ছে। এটাও কিন্তু ভারী সুন্দর অভিজ্ঞতা। কয়েকটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখলাম। চলুন তাহলে ব্লগটা আস্তে আস্তে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্র ফিরব নতুন ব্লগটা নিয়ে, কাজিরাঙা লাস্ট ডে। সকলে ভালো থাকবেন। টাটা।